রাজনীতির ময়দানে তারা যখন মাইক্রোফোন ধরেন তখন জনসভা কেঁপে ওঠে, গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত হয়। কিন্তু আপনি কি জানেন, যাদের স্লোগানে আপনি রাজপথ মাতান, সেই নেতাদের ক্লাসরুম পারফরমেন্স কেমন ছিল? তারা কি আদৌ পরীক্ষার খাতায় কলম চালিয়েছেন, নাকি তাদের দৌড় শুধু রাজনীতির মাঠে গরম বক্তব্য দেওয়া পর্যন্তই? আমরা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যাদেরকে দেশের চালকের আসনে বসাতে চাই, তাদের কার ডিগ্রি ভুয়া আর কার ডিগ্রি আসল, কার সার্টিফিকেটের ওজন বেশি আর কার শিক্ষাজীবন অসম্পূর্ণ রয়ে গেছে। আজ আমরা কোনো দলের দালালি করব না, সরাসরি কথা বলবো তথ্য ও প্রমাণ নিয়ে। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আছেন তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান এবং জুলাই আন্দোলনের নাহিদ ইসলাম। এদের বাইরে আমাদের বর্তমান অভিভাবক হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই নেতাদের শিক্ষাগত যোগ্যতার এমন কিছু সত্য আজ উন্মোচিত হবে, যা শুনলে আপনি চমকে যেতে বাধ্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ দেশটা যারা গড়বেন বা ভাঙবেন, তাদের ব্রেন কতটা ধারালো তা জানা আপনার নাগরিক অধিকার। চলুন দেখি কোন দলের কোন নেতার ডিগ্রি কতটা ভারী। শুরুটা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপির কাণ্ডারি তারেক রহমানকে দিয়ে। কেউ তাকে দেখেন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসাবে, কেউ আবার করেন চরম সমালোচনা। তবে ১৭ বছর পর দেশের মাটিতে ফিরে আসা তারেক রহমানের প্রারম্ভিক ছাত্রজীবন ছিল বেশ রাজকীয়। সেনাপ্রধান পিতার সন্তান তারেক পড়াশোনা শুরু করেন কুর্মিটোলার বিএএফ শাহীন কলেজে। এরপর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। বুঝতেই পারছেন, দেশের সব নামী ও অভিজাত প্রতিষ্ঠানেই তার বেড়ে ওঠা। কিন্তু ছন্দপতন ঘটে বিশ্ববিদ্যালয় জীবনে এসে। ১৯৮৪ সালে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ভাবুন তো, আইন পাশ করলে হয়তো তিনি আজ ব্যারিস্টার হিসাবে পরিচিত হতেন। কিন্তু না, দ্বিতীয় বর্ষেই বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টানেন তারেক রহমান। জেনে বুঝে ড্রপ আউট হওয়ার পেছনে মূল কারণ ছিল রাজনীতি ও ব্যবসার হাতছানি। তিনি পড়াশোনার চেয়ে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় বেশি বিশ্বাসী ছিলেন। একাডেমিক পড়াশোনার সঙ্গে সম্পর্ক ছেদ করে বস্ত্রশিল্প আর নৌ যোগাযোগ ব্যবসায় নিজেকে সঁপে দেন তারেক রহমান। অনেকেই বলছেন, দেশের আইন প্রণেতা হতে চাওয়া তারেক রহমানের যদি আইনের ডিগ্রি থাকত, তবে জনগণের ওপর কিছুটা হলেও বাড়তি প্রভাব পড়ত। এখন ব্যবহারিক জীবনের অভিজ্ঞতাই তার শেষ ভরসা। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের শিক্ষাজীবনে এক ধরনের আভিজাত্য থাকলেও প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাল্লা কিছুটা হালকাই। এবার আপনাদের বলবো একজন ডাক্তারের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায় থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান একজন ডাক্তার। অনেকের মনেই প্রশ্ন জাগে, একজন ফুল টাইমার রাজনীতিবিদ হয়েও তিনি এই কঠিন ডাক্তারি বিদ্যা কিভাবে শেষ করলেন? শফিকুর রহমানের শিক্ষার শুরুটা হয়েছিল গ্রামের মেঠো পথ দিয়ে। ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ভর্তি হন সিলেট মেডিকেল কলেজে। ১৯৮৩ সালে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। লক্ষ্য করুন, ডাক্তারি পড়ার জন্য যে মেধা, ধৈর্য এবং পরিশ্রম প্রয়োজন, তা কিন্তু চারটিখানি কথা নয়। তারেক রহমান যেখানে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, শফিকুর রহমান সেখানে চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি বগলদাবা করেছেন। জাতীয় রাজনীতিতে আসার আগেই ডাক্তার শফিকুর রহমান ছাত্র জীবনে যুক্ত হন রাজনীতির সঙ্গে। জাসদ ছাত্রলীগ দিয়ে হাতখড়ি হলেও পরে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন এবং সিলেট মেডিকেল কলেজের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তবে চমক আরও আছে, জামায়াতের আমির শুধু ডাক্তার নন, একজন উদ্যোক্তাও। নিজের মেধা কাজে লাগিয়ে তিনি মেডিকেল কলেজও প্রতিষ্ঠা করেছেন। বিজ্ঞানের ছাত্র হিসাবে তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো বৈজ্ঞানিক বিশ্লেষণের ছকে বাঁধা এবং যুক্তিভিত্তিক হয়, কথাই বলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার আসা যাক জেন-জি প্রতিনিধি নাহিদ ইসলামের কথায়। তারেক রহমান আর শফিকুর রহমান যখন রাজনীতি শুরু করেছেন, তখন নাহিদ ইসলাম হয়তো জন্মই নেননি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের এই নায়ক আজ রাজনীতির বড় ফ্যাক্টর। প্রধানমন্ত্রী পদপ্রার্থী নাহিদ ইসলামের পড়াশোনার গ্রাফ কিন্তু একদম ক্লিন এবং একাডেমিক। ২০১৪ সালে এসএসসি এবং ২০১৬ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন তিনি। কিন্তু এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে উচ্চশিক্ষার জন্য তিনি বেছে নেন সমাজবিজ্ঞান বিভাগকে। যারা সমাজ পরিবর্তন করতে চান, তাদের জন্য এর চেয়ে ভালো বিষয় আর হতে পারে না। সমাজ কিভাবে চলে, মানুষের সাইকোলজি কি, এই সব কিছুই নাহিদ গুলে খেয়েছেন। ২০২২ সালে অনার্স শেষ করে এখন তিনি একই বিষয়ে মাস্টার্স পড়ছেন। অর্থাৎ এখনও ছাত্রত্ব শেষ হয়নি এনসিপির এই আহ্বায়কের।
নাহিদের বিশেষত্ব হল তিনি শুধু পড়াশোনাই করেননি, বরং যা পড়েছেন তা রাজপথে প্রয়োগ করেছেন। তার কাছে তাত্ত্বিক জ্ঞান আর রাজপথের অভিজ্ঞতা দুই সমান তালে আছে। কিন্তু প্রশ্ন হল, অভিজ্ঞ রাজনীতিবিদদের সামনে এই তরুণ ছাত্রের ডিগ্রি কি শেষ পর্যন্ত টিকবে? উপরে যে তিনজনের কথা আলোচনা করেছি, আগামী নির্বাচনে জিতলে তাদের প্রত্যেকেরই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। আর এই মুহূর্তে যিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রধান উপদেষ্টা পদে আছেন, সেই ডক্টর ইউনূসও কিন্তু শিক্ষাগত যোগ্যতায় কারো চেয়ে কম নন, বরং ডিগ্রির ভারে তিনিই সবার চেয়ে এগিয়ে আছেন। ডক্টর ইউনূসের শিক্ষাগত যোগ্যতার সামনে বাকি সবার মাথা নত করতে হয়। তাকে আমরা নোবেল জয়ী হিসাবে চিনি, কিন্তু তার সিভির ওজন আপনি কল্পনা করতে পারবেন না। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুল থেকে শিক্ষাজীবন শুরু হয় তার। উচ্চ মাধ্যমিক পড়েন চট্টগ্রামের নামকরা কলেজ চট্টগ্রাম কলেজে। এরপর চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়তে। অনার্স মাস্টার্স শেষ করেন। এই যাত্রায় তিনি মেধার স্বাক্ষর রেখেছেন সর্বত্র। এরপর তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করতে পাড়ি জমান আমেরিকায়। তিনি সেখানে শুধু পড়ে বসে থাকেননি, আমেরিকার মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছেন। দেশে ফিরে আবার শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতার বিচারে ডক্টর ইউনূস একজন হেভিওয়েট জায়ান্ট। তার অর্থনীতির জ্ঞানই তাকে গ্রামীণ ব্যাংক বানাতে শিখিয়েছে, আর সেই মেধা দিয়েই আজ তিনি রাষ্ট্র সংস্কারের হাল ধরেছেন। প্রিয় দর্শক, এই চারজন মানুষের পড়াশোনা আমাদের চারটি ভিন্ন বার্তা দেয়। তারেক রহমান আমাদের দেখান বাস্তব অভিজ্ঞতা আর ব্যবসা অনেক সময় ডিগ্রির চেয়ে বড় হয়ে ওঠে। ডাক্তার শফিকুর রহমান দেখান বিজ্ঞানের কঠিন ডিসিপ্লিন রাজনৈতিক ধৈর্য তৈরি করে। নাহিদ ইসলাম প্রমাণ করেন সমাজের নারী বুঝতে সমাজবিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞান অপরিহার্য। আর ডক্টর ইউনূস দেখান বিশ্বমানের শিক্ষা কিভাবে একজন মানুষকে গ্লোবাল আইকন বানাতে পারে। দিন বদলে গেছে, এখন শুধু পেশি শক্তি দিয়ে দেশ চালানো সম্ভব নয়। আগামী দিনের জটিল অর্থনৈতিক মন্দা আর ভূ রাজনীতি মোকাবিলা করতে হলে মগজের দরকার, আর সেই মগজ শানিত হয় শিক্ষা প্রতিষ্ঠানেই। কিন্তু এখানেই আলোচনা শেষ নয়, কারণ শিক্ষাগত যোগ্যতা শুধু সার্টিফিকেটের পাতায় আটকে থাকলে চলে না, সেটার বাস্তব প্রয়োগটাই আসল পরীক্ষা। ইতিহাস সাক্ষী, পৃথিবীর বহু রাষ্ট্রনায়কের ঝুলিতে ভারী ডিগ্রি ছিল না, কিন্তু তারা সময়ের দাবিতে নিজেদের গড়ে তুলেছেন। আবার এমন নেতাও ছিলেন যাদের একাডেমিক রেকর্ড ছিল ঈর্ষান্বিত, কিন্তু মাঠের রাজনীতিতে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। তাই প্রশ্নটা শুধু কার ডিগ্রি কতটা ভারী নয়, বরং সেই ডিগ্রি দিয়ে কে কতটা দূরদৃষ্টি সিদ্ধান্ত নিতে পারছেন, সেটাই মূল বিবেচ্য। বাংলাদেশের মতো জনবহুল, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল দেশের জন্য প্রধানমন্ত্রী মানে শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন চিফ ম্যানেজার, চিফ স্ট্র্যাটেজিস্ট এবং একই সঙ্গে সংকটকালের ফায়ার ফাইটার। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষাগত যোগ্যতা কখনোই নৈতিকতা, স্বচ্ছতা কিংবা দেশপ্রেমের গ্যারান্টি দেয় না। ডিগ্রি মানুষকে চিন্তা করতে শেখায়, কিন্তু সঠিক পথে হাঁটতে শেখায় চরিত্র। একজন ড্রপ আউট যদি দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে তার ডিগ্রি না থাকাটাই সবচেয়ে বড় ব্যর্থতা নয়। আবার একজন পিএইচডি যদি ক্ষমতার মোহে দেশকে ভুল পথে নিয়ে যান, তাহলে তার ডিগ্রির ভারী হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ। তাই ভোটার হিসাবে আমাদের দায়িত্ব হলো আবেগে নয়, অন্ধ সমর্থনে নয়, বরং তথ্য, যোগ্যতা, অতীত রেকর্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে সিদ্ধান্ত নেওয়া। এই মুহূর্তে বাংলাদেশ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হতে পারে পুরো প্রজন্মকে। দ্রব্যমূল্য, কর্মসংস্থান, বৈদেশিক ঋণ, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে আগামী প্রধানমন্ত্রীকে হতে হবে একই সঙ্গে শিক্ষিত, বাস্তববাদী ও কৌশলী। শুধু মঞ্চ কাঁপানো বক্তৃতা বা সোশ্যাল মিডিয়ার ভাইরাল স্লোগান দিয়ে রাষ্ট্র চালানো যায় না। রাষ্ট্র চালাতে লাগে হিসাব, পরিসংখ্যান, মানুষের মন বোঝার ক্ষমতা এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার মানসিক শক্তি। আর এসবের পেছনে শিক্ষাই শেষ কথা নয়, তবে বড় সহায়ক অবশ্যই।